নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে রাখছি। চোখ রাখছি খবরে। সরগরম সংসদ। লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হলো হাই ভোল্টেজ ওয়াকফ বিল। এই বিল পাশে বড় পরিবর্তন আসবে ওয়াকফ আইনে। লোকসভায় পাস হবার পর সংশোধিত ওয়াকফ বিল নিয়ে বিতর্ক হয় রাজ্যসভায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিলটি সংসদের উচ্চকক্ষে পেশ করেছেন বৃহস্পতিবার দুপুরে। বিতর্কের পরে বিরোধীরা ডিভিশন চাইলে লোকসভার মতোই রাজ্যসভাতেও ভোটাভুটির মুখোমুখি হতে হবে নরেন্দ্র মোদী সরকারকে। 12 ঘন্টা টানা বিতর্কের পরে বুধবার মধ্যরাতে বিলটি পাস হয়েছে লোকসভায়। এবার তা রাজ্যসভায় পেশ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। ওয়াকফ সম্পত্তির অন্যতম লক্ষ্য হলো সেই সম্পত্তির মাধ্যমে মুসলিম সমাজের গরিব মহিলা ও অনাথ শিশুদের উন্নয়ন। নতুন আইনে বিপুল রাজস্ব আদায় হবে বলে দাবি করেছে সরকার। রাজস্ব সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে ওয়াকফ বোর্ডগুলো। Honorable members, a copy each of the Waqf Amendment Bill 2025 and the Musliman Waqf Repeal Bill 2025 as passed by Lok Sabha has been laid on the table of Rajya Sabha. I have admitted the notices received from the Ministry of Minority Affairs for consideration and passing of the bills in Rajya Sabha today by waiving off the requirement of 2 days notice period under Rule 133 of Rules of Procedure and Conduct of Business in the Council of States, Rajya Sabha. Accordingly, a supplementary list of business has been issued for today for taking up these bills for consideration and passing. A copy each of the bills have been circulated to members electronically through members' portal in the early hours of today so as to enable them to peruse the same. In view of the short time period available to members, I have decided that those members who desire to give notices of amendments to the said bills may do so now till 1 p.m. 2006 সালে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী দেশে 4.9 লক্ষ ওয়াকফ সম্পত্তি ছিল। এ থেকে আয় হওয়া উচিত ছিল 12,000 কোটি টাকা, হয়েছে মাত্র 163 কোটি টাকা। 2013 সালে ইউপিএ সরকার ওয়াকফ আইনে কিছু পরিবর্তন আনে, কিন্তু তাতেও সে সময় 8.72 লক্ষ ওয়াকফ সম্পত্তি থেকে আয় ছিল মাত্র 166 কোটি টাকা বলে সংসদে জানিয়েছে সরকার পক্ষ। সেই ছবিটি পাল্টাতেই এই সংশোধনী আনা হয়েছে, যাতে ওয়াকফ থেকে আয় বাড়ে। সেই অর্থের মাধ্যমে সার্বিকভাবে মুসলিম ও মুসলিম মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে বলে জানিয়েছে সরকার। বুধবার লোকসভায় ওয়াকফ বিল নিয়ে ভোটাভুটিতে মোট 520 জন সাংসদ অংশ নিয়েছিলেন। বিলের পক্ষে 288 এবং বিপক্ষে ভোট দেন 232 জন সাংসদ। এক্ষেত্রে ব্যবধান মাত্র 56 ভোটে। লোকসভার মতোই রাজ্যসভাতেও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শাসক জোটের। রাজ্যসভায় এনডিএ সাংসদ রয়েছেন মোট 125। এক্ষেত্রে শূন্য রয়েছে 6টি আসন, অর্থাৎ 118 জন সাংসদের সমর্থন পেলেই সংসদের উচ্চকক্ষে বিলটি পাস করাতে পারবে কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় বিজেপির 98 জন, জেডিইউ 4 জন, অজিত পাওয়ারের এনসিপির 3 জন এবং টিডিপির রয়েছেন 2 জন সাংসদ। অসম গণ পরিষদ এবং তামিল মানিলা কংগ্রেসের 1 জন সাংসদের সমর্থন তারা পাবে বলে প্রত্যাশা কেন্দ্রীয় সরকারের। একইভাবে মনোনীত 6 জন সদস্য বিলের পক্ষে ভোট দেবেন বলে আশা পন্ত শিবিরের। সংসদের 2 কক্ষে পাস হওয়ার পরে ওই বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন মিললে 1995 সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। নতুন বিলে ওয়াকফ কাউন্সিলে এই প্রথমবার স্থান দেওয়া হয়েছে 2 জন মহিলাকে। এক্ষেত্রে মহিলা ও মুসলিমদের সশক্তিকরণের যুক্তি দিয়েছে সরকার। তবে ওয়াকফে 2 অমুসলিম সদস্য মনোনয়নের প্রস্তাব ঘিরে তীব্র আপত্তি তুলেছে মুসলিম সংগঠনগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রমুখ মোহাম্মদ ইউনূস। শুক্রবার অনুষ্ঠিত হবে এই বৈঠক। ভারত বাংলাদেশ উত্তেজনার মাঝে এবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার অর্থাৎ 4 এপ্রিল। এটি হবে
দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। গত জুলাইয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারত ও বাংলাদেশের কিছুটা শিথিল হয়ে পড়ে সম্পর্ক। সংখ্যালঘুদের ওপর হিংসা এবং ভারতের শেখ হাসিনার অবস্থান নিয়ে এই দুই দেশের মধ্যে তৈরি হয় উত্তেজনা। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠক বাংলাদেশ ও ভারত সম্পর্ক পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন উভয় দেশের রাজনৈতিক মহল। মোদি ও ইউনূসের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে শুক্রবার দুপুরে। এর আগে থাই প্রধানমন্ত্রী পাইতংটান সিনাওয়াত্রার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিক সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে দুই নেতার। সেখানেও একাধিক বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে বলে মনে করছে উভয় দেশ। আমি বিমস্টেক নেতাদের সঙ্গে বৈঠকের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি এবং আমাদের সম্পর্ক আরো জোরদার করতে চাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তিনি নির্দিষ্ট কোনো নেতার নাম উল্লেখ করেননি, তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ, নেপাল ও মায়ানমারের নেতাদের সঙ্গেও আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞদের মতে ঢাকা ও দিল্লির মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হলে সহজ হবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা। এই বৈঠক দুদেশের কূটনৈতিক সম্পর্ককে কোন পথে নিয়ে যায় তা নিয়ে চলছে জোর জল্পনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড রয়েছে, ক্ষেত্রে উদয়পুরে নির্মাণ করা হচ্ছে আরও একটি ফুটবল গ্রাউন্ড। নেশা থেকে যুব সমাজকে বাঁচাতে খেলাধুলায় একমাত্র পথ। বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সের সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক, হকি গ্রাউন্ড এবং ফুটবল মাঠের আনুষ্ঠানিক উদ্বোধনে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিগত 7 বছরে রাজ্যের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এক নবজাগরণ পরিলক্ষিত হচ্ছে। পূর্বের জীর্ণ পরিকাঠামোকে বিদায় জানিয়ে বর্তমানে সারা রাজ্যে গড়ে উঠছে অত্যাধুনিক ক্রীড়া পরিকাঠামো। রাজ্যে বর্তমানে 8টি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড রয়েছে। এক্ষেত্রে আরও একটি সিনথেটিক ফুটবল গ্রাউন্ড নির্মাণ করা হচ্ছে উদয়পুরে। ভোলাগিরিতে গড়ে তোলা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স। নেশার গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে খেলাধুলোই একমাত্র পথ। খেলাধুলা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে যে কোনো পরিকল্পনায় গো এহেড মনোভাব রয়েছে রাজ্য সরকারের। বাধারঘাটের দশরথী দেব রাজ্য স্পোর্টস কমপ্লেক্সে নবনির্মিত দেব ভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক, স্বদেশপ্রিয় নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড ও পুতুল ভট্টাচার্য সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রায় অলরেডি আজকে নিয়ে 8টা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে, আরেকটা হচ্ছে সেটা উদয়পুরে, সেটাও তৈরি হচ্ছে এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে ভোলাগিরি আশ্রমের। বিরাট, আমি বলেছি প্রায় সেখানে বোধহয় 4-5 হাজার লোক সেখানে আসবে এখানে। তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে, কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এডিকশন, ড্রাগ এডিক্টেড। তাদের থেকে যদি বাঁচতে হয় খেলা ছাড়াও উপায় নেই। আমাদের ছেলে মেয়েরা যদি খেলার সাথে যুক্ত থাকে তাহলে আমি নিশ্চিত যে ড্রাগ এডিকশন থেকেও অনেকে দূরে থাকবে, ব্যস্ত থাকবে। বললাম তো, হেলদি মাইন্ডস অলওয়েজ রিমেইনস ইন হেলদি বডি। কাজে খেলাধুলা করা উচিত এবং আমাদের সরকার একটা বাড়তি সুবিধা হয়ে গেল, যেহেতু আমি স্পোর্টসের সাথে যুক্ত ছিলাম। যখনই স্পোর্টসের বিষয়ে কোনো আসে আমি মাননীয় মন্ত্রীকে বলি গো হেড। হেলথের সাথে একই অবস্থা, নিজে ডাক্তার, খুব ওরা সুযোগ পাচ্ছে, তো যেখানে যায় এত। রাজনীতি এবং প্রশাসন এক জায়গায়, অন্যদিকে রয়েছে কৃতীদের কাজের স্বীকৃতি দেওয়া। এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতারার নামে হবে অনেক কিছু, কিন্তু যারা ত্রিপুরার নাম, যাদেরকে ইতিহাসে তাদেরকে ধরে রাখতে হবে। আমার খুব ভালো লাগলো, মানে দেবভক্তি জমাতিয়ার মেয়েকে দেখে আমি ভাবতে পারিনি যে ওর মেয়ে এত বড় হয়ে যাবে, প্রথম দেখলাম আমি। এটার মধ্যে একটা আত্মিক যে ফিলিংস সেটা কিন্তু চলে আসে। রাজনীতি এক জায়গায়, অ্যাডমিনিস্ট্রেশন এক জায়গায়, কিন্তু এখানে এদের নামে যে আজকে হকি গ্রাউন্ড হলো, ফুটবল গ্রাউন্ড হলো, অ্যাথলেটিক্স ট্র্যাক হলো, অক্ষয় হয়ে থাকবে নেক্সট জেনারেশনের কাছে। ওরা সবসময় ওই নামে কিন্তু চিহ্নিত থাকবে। ওরা ফিজিক্যালি দে আর নট হেয়ার, বাট তাদের ইমর্টাল যে কাজ করে গেছে সেগুলো কিন্তু মানুষ, স্টুডেন্টরা আগামী দিনে মনে রাখবে।
রাজ্যে দ্বিতীয় সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক হচ্ছে বাধারঘাটে দশরথ দেব রাজ্য স্পোর্টস কমপ্লেক্সে নবনির্মিত দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক। পানিসাগর RCPE তে রয়েছে আরও একটি সিনথেটিক অ্যাথলেটিক্স গ্রাউন্ড। উল্লেখ করা যেতে পারে, আন্তর্জাতিক মানের এই সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় 7 কোটি টাকা। 400 মিটার এই ট্র্যাকে হবে রানিং সহ বিভিন্ন ইভেন্টের অ্যাথলেটিক্সের গেমগুলো। এর মাঝখানে আবার একটি ফুটবল গ্রাউন্ডের সংস্থান রাখা হয়েছে। অন্যদিকে এই কমপ্লেক্সের ভেতরে নির্মাণ করা হয়েছে সিনথেটিক হকি গ্রাউন্ড এবং সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদদের পরিবারকে সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী। একই সাথে ক্রীড়াবিদদের জন্য নয়া সুরক্ষা বীমা চালুরও ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 50 শয্যা বিশিষ্ট সিভিল হাসপাতালে ভিত্তি স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলার প্রাণ কেন্দ্র জ্যাকসন গেট এলাকায় হবে এই সিভিল হাসপাতাল। রাজ্য সরকারের বদান্যতায় প্রথমবারের মতো হাসপাতাল চালু করতে চলেছে আগরতলা পুর নিগম, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক শহর আগরতলার জন্য। বৃহস্পতিবার জ্যাকসন গেইটে এই হাসপাতালের ভিত্তি স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্থানীয় মানুষ, ব্যবসায়ী, আগরতলায় আসা সাধারণ মানুষ, শ্রমিকরা বিশেষভাবে সুবিধা পাবেন এই হাসপাতাল থেকে। আগামী 6 মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সুবিধা সেটা এখানকার লোকালিটি তো আছেই, পাশাপাশি এখানকার যারা বিজনেসম্যান আছে আগরতলা শহরের মেইন, তারাও কিন্তু এই ফেসিলিটিস পেতে পারে না। তাদের জিবি বা IGM যাওয়ার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে যে যারা বিভিন্ন কাজে এখানে আগরতলাতে আসে, তারাও কিন্তু এই হসপিটালের পরিষেবা নিতে পারে। প্লাস যারা শ্রমিক আসে, তারাও কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এখান থেকে নিতে পারে। আমরা এইরকম একটা জায়গা, মানে এটাকে একটা আরবান CHC বানানো, মানে সত্যিকারের অর্থে এটা সাধারণ মানুষের খুব কাজে আসবে। তাছাড়া যে লোড IGM হসপিটাল আছে, সেই লোডও কিন্তু কমবে। একটা মাইনরিটিও রাখা হয়েছে, লিফটের ব্যবস্থা আছে, র্যাম্পের ব্যবস্থা আছে। তো 6 মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওনারা এটাকে দেখে রাখবে। এটা আমাদের একটা পরিকল্পনা ছিল। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে চলছে এরকম হাসপাতাল। তা দেখে এ ধরনের হাসপাতাল গড়ে তোলার জন্য আগরতলা পৌর নিগমকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অবশেষে এই ধরনের হাসপাতাল নির্মাণ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আছে যেগুলো ইট ইজ রান বাই দা কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো সেই চিন্তাধারা আমি মাননীয় মেয়র সাহেবকে বলেছিলাম যে এরকম আমরা যদি আগরতলার এরকম করতে পারি, তো আলটিমেটলি আমাদের যে কিরণজি, আমাদের যে সেক্রেটারি মহোদয়, ওনাকে বলা হলো। তো আমরা খুঁজছিলাম কোথায়, এখানে যখন যারা যে কারণে এটাকে ব্যবহার করছিল তারাও এখান থেকে চলে গেছে, লেবার ডিপার্টমেন্ট ছিল, তাদের আলাদা নতুন বিল্ডিং হয়ে গেছে। এটা প্রপারলি একটা ইউজ হবে, যদিও কিছু জায়গায় প্রপারলি কিছু জায়গায় তোড়ফোড় করতে হবে, কিন্তু কিউবিকেল বানিয়ে আমার মনে হয় এটা একটা, যদি সকাল 8টার থেকে রাত্রি 8টা অবধি এই মানে পরিষেবা দেওয়া যায়, এটা বিরাট লোড। মানে যারা আপনারাও যারা আছেন, হঠাৎ করে মনে হবে চলো একদম সেন্টার, আগরতলা শহরের সেন্টার, যে আচ্ছা আমি দেখিয়ে আসি ডাক্তারবাবু। মানে এটা খুবই এটা মানে পরিষেবার ক্ষেত্রে আমি বলবো একটা নতুন পালক, মানে স্বাস্থ্য বিভাগে এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে এটা কানে ঘুষলো, আমি বলবো টুপিতে ঘুষলো। তো এটা আমার মনে হয় আমি খুবই ভেরি হ্যাপি। অনেকদিন ধরে ভাবছিলাম, আর স্বাস্থ্য পরিষেবা আমাদের প্রায়োরিটি। 24,000 বর্গফুট আয়তনের এই হাসপাতাল নির্মাণ হচ্ছে আগরতলার প্রাণ কেন্দ্র জ্যাকসন গেইটে। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবে আগামী 6 মাসের মধ্যেই। আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করবে এই হাসপাতাল। এছাড়া অ্যাম্বুলেন্স পরিষেবাও থাকবে এই হাসপাতালে। প্রাথমিকভাবে এই হাসপাতালে ডাক্তার এবং নার্স সরবরাহ করবে রাজ্য সরকার। এছাড়া 2 বছরের জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রদান করবে রাজ্য সরকার। এই সময়ের পরে স্বাধীনভাবে হাসপাতালটি পরিচালনা করবে আগরতলা পুর নিগম। স্বাস্থ্য পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভবিষ্যতে এই হাসপাতাল সম্প্রসারণেরও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
উত্তর পূর্বাঞ্চলকে স্পর্শ করলে টুকরো টুকরো হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ বলে মন্তব্য করলেন তীব্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। বৃহস্পতিবার উদয়পুরে ত্রিপুরেশ্বরী ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে উত্তর পূর্বাঞ্চলকে স্পর্শ করলে বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে গ্রেটার ত্রিপুরাল্যান্ড গড়া হবে বলে নিজের আবেগ প্রকাশ করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। ত্রিপুরা হিসেবে শুধু রাজনৈতিক দল নয়, সম্প্রদায় হিসেবে একসাথে থাকার বার্তাও দিলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। থামসা শুধু একটি শব্দ নয়, এটি আমাদের পরবর্তী প্রজন্মের বেঁচে থাকার ওষুধ বলেও উল্লেখ করেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। बांग्लादेश का लीडर मोहम्मद यूनुस चाइना में बैठकर हमारा क्षेत्र को धमकी देता है। आज खागराछड़ी में, बांदरबन में, कुमिल्ला में, चिटगोंग में हमारा बुरुई के संग बलात्कार किया जाता है। अगर आप हिंदू हैं, क्रिश्चियन हैं, बुद्धिस्ट हैं, तो आपको मारा जाता है। आज ये मोहम्मद यूनुस चाइना से दोस्ती करके हमको धमकी देता है और त्रिपुरा से एक लीडर ये बांग्लादेशी को चैलेंज कर रहा है। ये लीडर अगरतला से नहीं है, गांव से अपना तीप्रामोथा का बुबागरा। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়োগ সংক্রান্ত অভিযোগগুলোর তদন্তে গঠন করা হলো কমিটিকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গ্রুপ ডি সহ একাংশ পদের নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ খতিয়ে দেখতে গড়া হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটিকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এই তদন্ত কমিটির নির্দেশ মোতাবেক রাজ্য আরক্ষা দপ্তরকে, বিশেষ করে ক্রাইম ব্রাঞ্চকে সর্বক্ষেত্রে সাহায্য করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগের অভিযোগগুলি নিষ্পত্তি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ খতিয়ে দেখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে থানায় মামলা হয়। এই মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরপর অভিযোগ মূলে গত 22 মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র সংরক্ষণ কক্ষ এবং উত্তরপত্রও সিল করে দিয়েছিল পুলিশ প্রশাসন। যদিও গ্রুপ ডি নিয়োগ নিয়ে অভিযোগ হলেও গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ পদের উত্তরপত্রও সিল করেছিল পুলিশ। প্রায় 15,000 উত্তর সিল হয়ে যায়। ফলে প্রায় 68টি পদের নিয়োগ প্রক্রিয়া থমকে যায় একযোগে। এরই মধ্যে গত 29 মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ মামলা চলে যায় ক্রাইম ব্রাঞ্চে। এরই মধ্যে নতুন পাঠ্যক্রম, নিয়োগ প্রক্রিয়া, পেনশন সহ নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক হবে নয়াদিল্লিতে। এই বৈঠকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, প্রাক্তন রেজিস্ট্রার সহ প্রাক্তন আধিকারিক এবং অধ্যাপকদের পেনশন বাবদ প্রত্যেক মাসের টাকা কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় বিষয় খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন মুখ্য সচিব ও প্রাক্তন পুলিশ মহানির্দেশকের নেতৃত্বে করা হবে তদন্ত কমিটি। এদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, করণিক এবং এমটিএস সহ মোট 68টি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট আবেদনকারীরা। আরক্ষা দপ্তর সূত্রে খবর, উত্তরপত্র সিল ঘিরে বিভিন্ন নথিপত্র পুলিশের কাছ থেকে গিয়েছে ক্রাইম ব্রাঞ্চে। উত্তরপত্র মূল্যায়ন কক্ষ তালাবন্দির জন্য পুলিশ প্রশাসনকে নথিপত্র প্রদান করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন আদালতের নির্দেশ ছাড়া উত্তরপত্র মূল্যায়ন কক্ষ খোলা এক প্রকার অসম্ভব। উল্লেখ করা যেতে পারে, ইউজিসির নির্দেশিকা অনুযায়ী 1 মাসের মধ্যে ফলাফল প্রকাশ না হলে বাতিল হয়ে যাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে মামলা প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। ওয়াকফ বিলের মাধ্যমে সংখ্যালঘুদের শঙ্কিত করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে এদিন অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আশিস কুমার সাহা। পাশাপাশি রাজ্য সরকার কাঁটাতারের বেড়ার বাংলাদেশ অংশে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করে চলেছে বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ওয়াকফ বিল সংসদে এনে এই বিল প্রয়োগ করে সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মানুষ, এটা মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, শিখ, জৈন, পার্সি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের তাদের অধিকারকে খর্ব করার জন্য একটা প্রয়াস। এটা কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ বিলকে সামনে রেখে আগামী দিন আরও অন্যান্য সংখ্যালঘুদের তাদেরকেও সংকুচিত করা, তাদের আশঙ্কিত করা, তাদের জনজীবনে একটা ভয়াবহ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে এই যে ওয়াকফের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলির মধ্যে হস্তক্ষেপ করা কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে তারা সেটার প্রচেষ্টা নিয়েছে। আমরা এর বিরোধিতা করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের সাংসদরা তারা এর প্রতিবাদ জানিয়েছে। আমরাও ডিউটি সেরে বাড়ি ফেরার পথে স্কুটির ধাক্কায় মৃত্যু হল আগরতলা বিমানবন্দরের এক কর্মীর। ঘটনা উষাবাজার এলাকায়। আগরতলা বিমানবন্দরে ডিউটি সেরে বাড়ি যাওয়ার সময় উষাবাজারে রাস্তার বাঁক নিতে গেলে পেছন থেকে দ্রুত গতিতে একটি স্কুটি ধাক্কা দেয় বয়স 63 কর্মী সুশান্ত সরকারকে। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্কুটি চালক। এই ঘটনায় রাস্তায় লুটিয়ে পড়েন সুশান্ত সরকার। পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে সুশান্ত সরকারকে। এই বিষয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তখন ক্রসিং টাইমের ভিতরে পিছনে একটা স্কুটি ছিল, অ্যান্টক স্কুটি বাড়ি দিয়ে চলে গিয়েছে। তারপরে আমি খবর পেলাম। খবর পাওয়ার পরে আমি এয়ারপোর্টে ছিলাম, আমার ডিউটি এয়ারপোর্টে ছিল। তখন সঙ্গে সঙ্গে আসলাম। আসার পরে দেখি ও রাস্তার সাইডে একটা কেউ বোতল নিয়ে সাইডে রেখেছিল। তখন আমি এবার ওকে খয়েরপুরের বীর বিক্রম কলেজ অফ ফার্মেসিতে রেগিং এর শিকার হলেন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র শুভম দে। অভিযোগের আঙুল উঠেছে ডিপার্টমেন্ট প্রধানের বিরুদ্ধে। অন্যদিকে অভিযোগ স্বীকার করতে নারাজ কলেজ অফ ফার্মেসির এইচওডি আশুতোষ কুমার। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার আশুতোষ কুমারকে ঘেরাও করে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। ওর ডিপার্টমেন্টের এইচওডি বিগত অনেকদিন ধরে মেন্টালি হ্যারাসমেন্ট করে আসছে। তো গতকালকে যেটা লেটেস্ট আপডেট, ওকে হঠাৎ করেই কোনো কিছু ছাড়াই, কোনো ভুল ছাড়াই ওকে শুধু ডেকে কলেজের যে সিঁড়িগুলি রয়েছে সিঁড়িগুলি ওকে দিয়ে কাউন্ট করার জন্য বলল। তো যথারীতি ও প্রথম থেকে একদম 5তলা অবধি সিঁড়িটা কাউন্ট করে এসে বললো যে স্যার 93টা সিঁড়ি রয়েছে। তো স্যার ওকে আবার বললো যে 93টা তো সিঁড়ি না, 103টা সিঁড়ি রয়েছে, তুমি আবার গনে আসো। যথারীতি এমন করতে করতে 4-5 বার ওকে দিয়ে সিঁড়ি গোনালো। হ্যাঁ, তো এই ধরনের ঘটনা, একটা টোটালি একটা মেন্টালি হ্যারাসমেন্টের ব্যাপার। হ্যাঁ, ওনার বাড়ি সম্ভবত কলকাতায়। তো কলকাতার কোনো লোক পণ্য পরিষেবা কর সংগ্রহ বার্ষিক 9.9% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1.96 লক্ষ কোটি টাকা। এক্ষেত্রে ত্রিপুরায় জিএসটি সংগ্রহ 32% বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মার্চ মাসে ভারতের পণ্য ও পরিষেবা কর সংগ্রহ বার্ষিক 9.9% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1.96 লক্ষ কোটি টাকা। মার্চ মাসে কেন্দ্রীয় জিএসটি কালেকশন ছিল 38,100 কোটি টাকা, যেখানে রাজ্যে জিএসটি কালেকশন ছিল 49,900 কোটি টাকা। সমন্বিত জিএসটি সংগ্রহ ছিল 95,900 কোটি টাকা এবং জিএসটি সেস কালেকশন ছিল 12,300 কোটি টাকা। মার্চ মাসে নেট জিএসটি কালেকশন ছিল 1.76 লক্ষ কোটি টাকা, যা বার্ষিক 7.3% বৃদ্ধি পেয়েছে বলে
জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 2024-25 অর্থবছরে মোট জিএসটি কালেকশন ছিল 22.08 লক্ষ কোটি টাকা, যা বৃদ্ধি পেয়েছে বার্ষিক 9.4%। রিফান্ড সমন্বয় করার পর 8.6% বৃদ্ধি নিয়ে গত অর্থবছরে জিএসটি সংগ্রহ দাঁড়িয়েছে 19.56 লক্ষ কোটি টাকা। এর আগে ফেব্রুয়ারি মাসে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ 9.1% বেড়ে দাঁড়িয়েছিল 1,83,646 কোটি টাকা। দেশীয় উৎস থেকে আদায় দ্বিগুণ বৃদ্ধির কারণে পণ্য ও পরিষেবা কর সংগ্রহ বৃদ্ধি বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 2025 সালে জানুয়ারিতে আবার জিএসটি কালেকশন 1.96 লক্ষ কোটি টাকায় পৌঁছয়, যা গত বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধির হার 12.3%। 2024 সালে ডিসেম্বরে জিএসটি সংগ্রহ হয়েছিল 1.77 লক্ষ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় 7.3% বৃদ্ধি প্রতিফলিত করে। উৎসবের মরশুমের পরে খরচ কমে যাওয়ার কারণে নভেম্বরে রেকর্ড করা 8.5% বৃদ্ধির তুলনায় এটি একটি মন্থর প্রবৃত্তি। এদিকে বাজেটে চলতি অর্থ বছরের জন্য জিএসটি রাজস্ব 11% বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় জিএসটি এবং ক্ষতিপূরণ সেস সহ 11.78 লক্ষ কোটি টাকা আদায় হবে বলে বাজেটে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জিএসটি আদায়ে দ্বি অঙ্কের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈচিত্র্য প্রদর্শন করে। এক্ষেত্রে ত্রিপুরা, বিহার, সিকিম, মেঘালয় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। গত মার্চ মাসে ত্রিপুরাতে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে 32%। জিএসটি সংগ্রহের বৃদ্ধি ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততা এবং বিনিয়োগকে প্রতিফলিত করে, যা সামগ্রিক জিএসটি আদায়ে ইতিবাচক অবদান রাখছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিপরীতে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, মণিপুর, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিওর মতো অঞ্চলগুলির জিএসটি সংগ্রহ হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য মাত্রায়, যা স্থানীয় অর্থনৈতিক পরিস্থিতি বা প্রশাসনিক বাধার চ্যালেঞ্জগুলি নির্দেশ করে বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে ছোট ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবে অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসএসসির পুরো প্যানেল বাতিল করল দেশের শীর্ষ আদালত। চাকরি বাতিল হয়ে গেল 26,000 শিক্ষক, অশিক্ষক কর্মচারী। যাদের চাকরি বাতিল হলো তাদের বেতনের টাকা ফেরত দেবারও নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। বাতিল হলো প্রায় 26,000 চাকরি। এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গত বছর এপ্রিল মাসে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের সমস্ত নিয়োগ অর্থাৎ 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকুরি যায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই রায় বহাল রইল সুপ্রিম কোর্টে। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে পর্যবেক্ষণে জানিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। যোগ্য ও যোগ্যদের বাছাই করা সম্ভব নয়। যারা দোষী নন তারা নতুন করে চাকুরির জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন এবং দোষী চিহ্নিত হয়েছেন তাদের ফেরত দিতে হবে বেতন। এই মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই। যারা আগে অন্য সরকারি চাকরি পেয়েছিলেন এবং তা
ছেড়ে এসএসসির চাকুরিতে যোগ দিয়েছিলেন তারা ফিরে যেতে পারবেন পুরনো দপ্তরে। 3 মাসের মধ্যে স্থানান্তরের আবেদন করতে হবে তাদের। এই নির্দেশের পরে যে শূন্যপদগুলি তৈরি হলো সেগুলোতে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত হাইকোর্টের দেওয়া নির্দেশও বহাল রাখল সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকুরিহারাদের একাংশ দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি। অবশেষে বৃহস্পতিবার এই মামলার রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 3 মাসের বকেয়া রেগার মজুরি, রাস্তা মেরামত ও পানীয় জলের দাবিতে গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন এলাকায় গন্ডাছড়া রৈশাবাড়ি সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এই অবরোধে অংশ নেন পঞ্চরতন ও ঠাকুরছড়ার গুণরথ পাড়া, রৈশাবাড়ি ব্লক ও টোপুর নগর ব্লকের বহু মানুষ। বিগত অনেক দিন ধরে এলাকার মানুষ এই ন্যায্য দাবিগুলোর জন্য দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন প্রশাসনের, কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে পথ অবরোধের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তারা। সকাল থেকেই এই অবরোধের সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে যান চলাচল। গরমের মধ্যে প্রশাসনের কর্মকর্তারা ঠান্ডা ঘরে বসে আছেন, কিন্তু রাস্তায় নেমে মানুষের সমস্যার কথা শোনার কোনো উদ্যোগ নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তারা। আমরা গন্ডাছড়া ডুমুরনগর ব্লক, 2টা ব্লকের আজকে স্ট্রাইক বসে আছি। গত জানুয়ারি মাসের কাজ চলছে, এখন এপ্রিল মাস চলছে আছে 1,000 টাকা না, এখন 70 মাসের 1,000 টাকার দাবি আমি বিদ্যুৎ ঘাসের চাই, আমি অনুরোধ চাই, বিদ্যুৎ ঘাসের জবাব চাই। আজকে 12 ঘন্টার মধ্যে যদি 1,000 টাকা ঢুকায় না যায় 2টা ব্লকের, আমি অনেক হিসাবে আমি স্ট্রাইক বসে থাকবো। বিদ্যুৎ আয়োগ এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আরো আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।